বিল্লাহিমিনাশ-শাইতানির-রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাজীব উদ্দিন, সহকারী শিক্ষক, খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়, সোনাইমুড়ি, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে একাদশ অধ্যায় এশিয়ার কয়েকটি দেশের একটি পাঠ নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ে 1 নম্বর পাঠ হলো বাংলাদেশের সঙ্গে ভারত ও চীনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক। আজকে সেই পাঠটির গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটি অংশ নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু পাঠটি অনেক বড়, তাই আমরা আজকে শুধু ভারত অংশ নিয়ে আলোচনা করব, যে ভারত সম্পর্কে আমরা জানব এই পাঠে। পরবর্তী পাঠে আমরা চীন সহ অন্যান্য যে বন্ধুত্বপূর্ণ যে দেশগুলো আছে সেই দেশগুলো সম্পর্কে আমরা জানব। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে তোমরা তোমাদের পাঠ্য বইটির সামনে নিয়ে বসো। 103 পৃষ্ঠা, একাদশ অধ্যায় এশিয়ার কয়েকটি দেশ, পার্ট 1। তাহলে তোমরা আমার আজকের আলোচনার সাথে ভালোভাবে বিষয়টি বুঝতে পারবে এবং মিলিয়ে নিতে পারবে। আজকের ক্লাসটি আমি একটু ব্যতিক্রমভাবে নেওয়ার চেষ্টা করেছি, যেহেতু এখানে সরাসরি আমরা যদি ভোরে ক্লাসটি নিয়ে থাকি তাহলে তোমাদেরকে এই ভারতের কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে সরাসরি দেখানো আসলে সম্ভব হতো না। তো এই জন্য আমি মাল্টিমিডিয়া কন্টেন্ট বা ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে ক্লাসটি নেওয়ার চেষ্টা করেছি। এখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদেরকে আমি চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা শুরু করলাম। শিক্ষার্থীরা, বাংলাদেশ এশিয়া মহাদেশের একটি উন্নয়নশীল দেশ। এশিয়া মহাদেশের দেশগুলোর মধ্যে কোনোটি বেশ উন্নত, আবার কোনোটি তত উন্নত নয়। তবে জনগণের জীবনযাত্রার মান, অর্থনৈতিক অবস্থা, ভৌগোলিক ও জলবায়ুগত বৈশিষ্ট্য এবং সাংস্কৃতিক ইতিহাসের দিক থেকে এশিয়া দেশগুলোর মধ্যে অনেকটা মিল রয়েছে। এশিয়া দেশগুলোর সঙ্গে বাংলাদেশের রয়েছে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তেমনি শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, শিল্প, বাণিজ্য, প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের সঙ্গে আমাদের সহযোগিতার সম্পর্ক রয়েছে। বাংলাদেশের সাথে ভারত এবং চীনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতার সম্পর্ক যে পাঠটি আছে তোমাদের পাঠ্য বইয়ে পার্ট 1, সেখানে আমরা আজকে শুধুমাত্র ভারত অংশ নিয়ে আলোচনা করব। পাঠটি অনেক বড় হওয়ার কারণে আমরা আজকে ভারত অংশ নিয়ে আলোচনা করব। আগামী পর্বে আমরা চীনের অংশ নিয়ে আলোচনা করব। তো আজকের পর্ব হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের নিবিড় ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক বিদ্যমান। তোমরা জানো, আমাদের বিশেষ করে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের সাথে ভারতের যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এবং আমরা দেখি, এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি পৃথিবীর মানচিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে নির্দিষ্ট করে এই যে ইন্ডিকেট করে দেওয়া আছে, তোমরা দেখো যে অংশটা আমরা ইন্ডিকেট করা আছে এটি হচ্ছে মূলত ভারতের মানচিত্র। এশিয়া মহাদেশে মধ্য দক্ষিণে মূলত ভারত অবস্থিত। এই যে এখানে ইন্ডিকেট করা আছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভারতের অবস্থান। ঠিক আছে। আচ্ছা, ভৌগোলিক অবস্থানটা আমরা একটু দেখি। ভারতের কোন দিকে, বিশেষ করে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, কোন দিকে কোন দেশ বা হচ্ছে কি অবস্থান করতেছে সেই বিষয়গুলো আমরা এখানে একটি ভৌগোলিক মানচিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তোমাদের পাঠ্য বইয়ে আছে, তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো। যে একটু আগে আমরা বলেছি যে এশিয়া মহাদেশের মধ্য দক্ষিণে ভারতের অবস্থান। এর উত্তরে রয়েছে হিমালয় পর্বতমালা। এই যে তোমাদের এখানে চিত্রে দেখতে পাচ্ছ যে উত্তরে রয়েছে হিমালয় পর্বতমালা। ঠিক আছে। তারপর পশ্চিমে কি আছে তোমরা দেখো, যে হিন্দুকুশ ও সুলেমান পর্বতমালা। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের চিত্রের উপরে পশ্চিমে ডান দিকে লেখা আছে যে পশ্চিমে রয়েছে হিন্দুকুশ ও সুলেমান পর্বতমালা। তারপরে আমরা দেখতে পাচ্ছি পূর্বে রয়েছে আরাকানের পর্বত ও আসামের বনায়ন বা জঙ্গল। ঠিক আছে। এবং দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর।
প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এ পর্যায়ে আমরা জানলাম যে ভারতের ভৌগোলিক অবস্থানে উত্তরে রয়েছে হিমালয় পর্বতমালা, দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর, পূর্বে রয়েছে আরাকান পর্বত ও আসামের জঙ্গল বা বনায়ন, এবং পশ্চিমে রয়েছে হিন্দুকুশ ও সুলেমান পর্বতমালা। ওকে, পরবর্তী স্লাইডে গিয়ে আমরা দেখি ভারতের জনসংখ্যা এবং আয়তন সম্পর্কে আমরা এখানে জানতে পারি যে ভারতের আয়তন প্রায় 32,87,000 বর্গ কিলোমিটার, 32,87,000 বর্গ কিলোমিটার, এবং জনসংখ্যা বা লোক সংখ্যা প্রায় 131,95,00,000, আর কম বেশি হতে পারে। তাহলে এরপর যে আমরা জানলাম হচ্ছে ভারতের আয়তন কত, প্রায় 32,87,000 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 131,95,00,000। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানতে পারছো জনসংখ্যা এবং আয়তন সম্পর্কে। পরবর্তী স্লাইডে আমরা দেখি যে এখানে ভারতের রাজধানী তোমরা অনেকেই জানো, যেমন বাংলাদেশের রাজধানী, প্রশাসনিক রাজধানী হচ্ছে কোথায়, ঢাকা। ঠিক তেমনই ভারতের একটা রাজধানী আছে, সেই রাজধানী হচ্ছে কোথায়, নয়াদিল্লি। এটি তোমরা হয়তো আগে থেকে জেনে থাকতে পারো, তো আমরা জেনে নিলাম। এখন এ পর্যায়ে আমরা জানবো হচ্ছে ভারতের সভ্যতার নিদর্শন সমূহ। এখানে ভারতকে পৃথিবীর অন্যতম প্রাচীন ও সভ্যতা সমৃদ্ধ দেশ বলা হয়। ভারতকে পৃথিবীর অন্যতম প্রাচীন ও সভ্যতা সমৃদ্ধ দেশ বলা হয় থাকে যে 5,000 বছর আগে ভারতের সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। প্রায় 5,000 বছর আগে ভারতের সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে অজন্তার পর্বত গুহা। অজন্তার পর্বত গুহার চিত্রকর্ম তোমরা এখানে চিত্রে আশা করি দেখতে পারতেছো যে এখানে অজন্তার পর্বত গুহা যে চিত্রকর্মের কথা বলা আছে, যে সভ্যতার নিদর্শন স্বরূপ, সেটা এখানে চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তারপরে আমরা দেখব সারা দেশে আরও ছড়িয়ে থাকা অজস্র প্রাচীন মন্দির, মানে অনেক আগের পুরাতন মন্দিরগুলো ভারতে এখনও অবস্থান করতেছে, যেটা তোমরা এই চিত্রের মাধ্যমে হয়তো দেখতেছো। দেখো যে প্রাচীন মন্দিরসমূহ, এগুলো বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যারা, তাদের জন্য মূলত এগুলো বিখ্যাত স্থান হিসেবে পরিচিত, বা তাদের এটাই হচ্ছে মূলত প্রার্থনার অন্যতম জায়গা হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী স্লাইডে গিয়ে দেখব যে ভারতের কিছু উল্লেখযোগ্য স্থাপনা বা হচ্ছে প্রাচীন স্থাপনা যেগুলো আছে, এর মধ্যে আছে হচ্ছে তাজমহল, যেটা তোমরা জানো ভারতের আগ্রাতে অবস্থিত। যেমন এই যে আগ্রা তাজমহল, এটি বিশ্ববিখ্যাত, যেটি তোমরা অনেকে আগে থেকেই হয়তো জানো যে তাজমহল সম্পর্কে। তারপর আমরা জানবো যে দিল্লির কুতুব মিনার। দেখো এখানে চিত্রে দেখা যাচ্ছে যে দিল্লির কুতুব মিনার, এটা অনেক প্রাচীন একটি স্থাপনা। তারপর হচ্ছে লাল কেল্লা, যেমন বাংলাদেশের লালবাগ কেল্লা তোমরা নাম শুনছো, ঠিক তেমনি ভারতে একটা বিখ্যাত জায়গা যেটা বলা হয় হচ্ছে লাল কেল্লা। তো এরকম আরও অনেক প্রাচীন সভ্যতার পরিচয় বহন করে হচ্ছে মূলত কে, ভারত। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এরপর যে আমরা দেখব যে যুগে যুগে বিভিন্ন বৈদেশিক শক্তি ভারতবর্ষ বা ভারতীয় উপমহাদেশকে যারা শাসন করছে তাদের পরিচয়টা আমরা জানার চেষ্টা করব। যে এই স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ যে যুগে যুগে বিভিন্ন বৈদেশিক শক্তি ও ভারতবর্ষকে দখল করছে। তাদের মধ্যে প্রথমে আছে কে, পর্তুগিজ, তারপর আছে হচ্ছে ওলন্দাজ, মুঘল এবং পাঠান। ঠিক আছে, এরা হচ্ছে মূলত যুগে যুগে বা অনেক আগ থেকে ভারতীয় উপমহাদেশকে ওরা মূলত শাসন করেছে এবং শোষণ করেছে। ঠিক আছে, এরা হচ্ছে বৈদেশিক শক্তি। তারপরে সর্বশেষ ইংরেজরা মূলত ভারতবর্ষ শাসন করে। ইংরেজরা প্রায় এই তো এখানে লেখা আছে দেখো, 200 বছর ধরে ইংরেজরা ভারত উপমহাদেশ শাসন করছে। ঠিক আছে, 200 বছর ধরে, দীর্ঘ 200 বছর ভারতীয় উপমহাদেশ, বিশেষ করে আমরা যারা বাংলাদেশে অবস্থান করতেছি বা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান পরবর্তীতে আলাদা হয়েছে, ঠিক আছে, আমরাও কিন্তু এই ভারতীয় উপমহাদেশের অংশ ছিলাম। তো সেই হিসাবে ইংরেজরা কিন্তু আমাদেরকেও শাসন করেছে। ঠিক আছে, এখন আমরা দেখব এই যে ভারতীয় উপমহাদেশ বা হচ্ছে ভারত কবে স্বাধীনতা লাভ করছে। তোমরা আমাদের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তোমরা জেনেছো, সেখানে আমরা অতীত ইতিহাস যখন জেনেছি তখন সেখানে ইংরেজ থেকে মূলত ভারতীয় উপমহাদেশ স্বাধীনতা লাভ করছে 1947 সালে, এবং ভারত স্বাধীনতা লাভ করছে হচ্ছে 1947 সালে 15ই আগস্ট। ঠিক আছে, আমরা জানি যে এই 1947 সালে
ভারতীয় উপমহাদেশ ইংরেজ থেকে স্বাধীন হয়ে দুটি রাষ্ট্রে, আলাদা রাষ্ট্রে কিন্তু রূপান্তর হয়েছে। একটি ছিল হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে ভারত। আর পাকিস্তান অংশের মধ্যে আবার এটি দুইটি ভাগে ভাগ ছিল, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, একটি হচ্ছে পশ্চিম পাকিস্তান। আমরা ছিলাম হচ্ছে কোন পাকিস্তানে? পূর্ব পাকিস্তানে। পরবর্তীতে আমরা স্বাধীনতার 1971 সালে মহান স্বাধীনতার মাধ্যমে আমাদের এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করেন, বা হচ্ছে স্বাধীন দেশ হিসাবে পৃথিবীর বুকে আখ্যায়িত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে ভারত কত তারিখে বা কত সালে স্বাধীনতা লাভ করে, তাহলে তোমরা সংক্ষেপে বলে ফেলতে হবে যে 15ই আগস্ট 1947। 15ই আগস্ট 1947। আচ্ছা, তার পরবর্তীতে আমরা আরও ভারতের গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানবো। যেমন ভারতে মোট জনসংখ্যা শতকরা 80% লোক হচ্ছে কোথায় বাস করে? গ্রামে বাস করে। তাহলে 80% লোক যদি গ্রামে বাস করে, বাকি 20% লোক কোথায় বাস করে? শহরাঞ্চলে বাস করে বা শহরে বাস করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভারতে মোট জনসংখ্যার কত মানুষ মূলত কৃষিজীবী বা হচ্ছে কৃষিকাজের সাথে জড়িত? শতকরা প্রায় 70% লোক কৃষিকাজের সাথে জড়িত। আচ্ছা, ভারতের প্রধান প্রধান খাদ্যশস্যগুলো কী কী আমরা একটু দেখি। এই স্লাইডে আমরা দেখব হচ্ছে প্রধান প্রধান খাদ্যশস্যগুলো। এর মধ্যে আছে ধান, বার্লি, গম, যব, ঠিক আছে? এছাড়াও কফি, চা, এগুলো মোটামুটি উল্লেখযোগ্য। তবে প্রধান খাদ্যশস্যের মধ্যে মূলত চারটিকে বলা হয়, বিশেষ করে ধান, গম, বার্লি এবং যব। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা গিয়ে দেখব যে প্রাচীনকাল হতে ভারত মূলত বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত। আমরা বর্তমানে বাংলাদেশেও কিন্তু এই যে ভারতের বস্ত্রশিল্পের বিখ্যাত হওয়ার কারণে আমাদের বাংলাদেশটা অনেকটা ভারতের সাথে বন্ধু রাষ্ট্র হওয়াতে, বন্ধুপ্রতিম রাষ্ট্র হওয়াতে আমরাও প্রভাবিত। যেমন আমাদের কাছে অনেক সময় দেখা গেছে পছন্দ হয় বাংলাদেশের পণ্য তো বিশ্ববিখ্যাত, তার সাথে সাথে ভারতীয় পণ্য আমাদের কাছে জনপ্রিয়। ঠিক আছে? তাহলে এখন আমরা এই পর্যায়ে জানতে পারলাম যে ভারতে বস্ত্রশিল্প, বিশেষ করে কাপড় বা পোশাক শিল্পের মধ্যে ওরা কিন্তু জনপ্রিয়তা অর্জন করেছে প্রাচীনকাল থেকে। ওকে, দেখো ভারতের পার্লামেন্ট, ভারতকে বলা হয় পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। ঠিক আছে? এখানে তোমাদেরকে আরেকটা বিষয় বলে রাখি যে বর্তমানে ইস্পাত, লোহা, যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য, সার, এমনকি জাহাজ ও গাড়ি তৈরিতেও ভারত অনেকটা এগিয়ে আছে। এবং বিশেষ করে তারা কিন্তু বর্তমানে বিশেষ করে আমাদের যে তথ্য প্রযুক্তির দিক থেকেও কিন্তু তারা অনেকটা এগিয়ে আছে। বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক অনেক অনেক ভালো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই পর্যায়ে এই স্লাইডে জানবো হচ্ছে ভারতের বিভিন্ন ধর্মের যারা বাস করে তাদের সম্পর্কে জানবো। দেখি, ভারতে মুসলমান বাস করে, হিন্দু বাস করে, তবে হিন্দু হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। তারপর হচ্ছে জৈন ধর্মের লোকজন বাস করে, বৌদ্ধ ধর্মের লোকজন বাস করে এবং খ্রিস্টান ধর্মের লোকজনও বাস করে। তার সাথে সাথে শিখ ধর্মের লোকজনও কিন্তু বাস করে। এগুলো হচ্ছে তাদের ভারতের উল্লেখযোগ্য ধর্ম। ঠিক আছে? 1971 সালের মহান মুক্তিযুদ্ধে ভারতের সহায়তার কথা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। কারণ আমরা সকলেই জানি যে 1971 সালে যখন পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের যে যুদ্ধ শুরু হয় বা বাংলাদেশের স্বাধীনতার যে ইতিহাস, সেটার সাথে ভারতের সাথে অনেক সম্পর্ক জড়িত। কারণ তারা আমাদেরকে অনেকভাবে সহযোগিতা করেছেন যুদ্ধক্ষেত্রে। তাহলে এই স্লাইডে বলা আছে কি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে ভারতের সহায়তার কথা স্মরণ করি আমরা। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এক্ষেত্রে মূল্যায়ন দেখি আমরা যে যতটুকু আমরা আলোচনা করেছি বা তোমরা জেনেছো এর মধ্যে থেকে তোমরা উত্তরগুলো দিতে হবে। ভারতের লোক সংখ্যা প্রায় কত কোটি? ঠিক আছে, আশা করি এই উত্তরটি তোমরা সকলেই জানো। আমি বলে দিচ্ছি, ভারতের লোক সংখ্যা হচ্ছে 131,95,00,000, প্রায় 131,95,00,000। পরবর্তী প্রশ্নে বলা আছে যে দেশটিতে কত ভাগ লোক কৃষিজীবী? আলোচনায় মাঝামাঝিতে আমি তোমাদেরকে বলেছি যে ভারতের মোট জনসংখ্যার প্রায় 70% লোক কৃষিজীবী, এটি তোমরা জানো। আচ্ছা, এবারের প্রশ্ন হচ্ছে ভারতের রাজধানীর নাম কি? তোমরা সকলে জানো যে ভারতের রাজধানীর নাম হচ্ছে নয়াদিল্লি। ভারতের রাজধানীর নাম কি?
নয়াদিল্লি। আচ্ছা, দেশটি কত তারিখে স্বাধীনতা লাভ করে? একটু আগেই আমরা আলোচনা করেছি যে ইংরেজদের থেকে বা ব্রিটিশ শাসন থেকে ভারত স্বাধীনতা লাভ করে 1947 সালে 15ই আগস্ট। তাহলে ভারতের স্বাধীনতা স্বাধীনতা লাভ করে কত তারিখে? 1947 সালে 15ই আগস্ট। ওকে, এরপর যে আমরা মূল্যায়নটা শেষ করলাম। আশা করি তোমরা আজকের এই একাদশ অধ্যায় এশিয়া কয়েকটি দেশ, এর মধ্যে অন্যতম একটি দেশ হচ্ছে ভারত, যার সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানলাম। পরবর্তী ক্লাসে আমরা বাংলাদেশের সাথে অন্যান্য যে সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, বিশেষ করে চীন, জাপান, কোরিয়া, মালয়েশিয়া সহ আরও কিছু দেশ নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।